আমরা আলোচনা করছিলাম প্যাটার্ন নিয়ে। এবার আমরা মূল বই, মেইন বইয়ে প্যাটার্ন নিয়ে সম্পূর্ণরূপে আলোচনা করব। আ তোমরা সবাই শুনে এসেছো যে মেইন বই, মেইন বই কতটা গুরুত্বপূর্ণ মেইন বইটা পড়া। তোমাদের বাবা-মা কিংবা শিক্ষকরা কিন্তু বলে থাকেন যে মেইন বইটা খুব ভালো করে পড়তে, তাই না? তো আমরা এই কারণে প্রত্যেকটা বিষয়ের মেইন বইটার উপরে ফোকাস দিয়ে খুব ভালো করে পড়ব। শুধু মেইন বই না, বরং পরীক্ষার জন্য আসা এমসিকিউ বা বহু নির্বাচনী এবং সিকিউ বা সৃজনশীল সবকিছু কিন্তু আমরা একসাথে সব দেখব। তো চলো আমরা মেইন বইটা নিয়ে সম্পূর্ণরূপে আলোচনা করা যাক। মেইন বইটা আমরা খুব গুরুত্ব সহকারে পড়ব। তো চলো আমরা ১ম অধ্যায়টা শুরু করি। ১ম অধ্যায়টা ছিল প্যাটার্ন। তোমরা তোমাদের মেন বইটা নিয়ে বসো এবং মেন বইয়ে আমি কি বলি এই ভিডিওটা পাশে চালিয়ে রেখে দাও এবং তোমার মেন বইটা সামনে নিয়ে বসো এবং দেখো আমরা কিভাবে মেন বইটা বুঝে পড়তে পারি। চলো শুরু করা যাক। বৈচিত্র্যময় নানা প্রক আ বৈচিত্র্যময় প্রকৃতি নানা রকমের প্যাটার্নে ভরপুর। আ প্রকৃতির এই বৈচিত্র্য আমরা গণনা ও সংখ্যার সাহায্যে উপলব্ধি করি। প্যাটার্ন নানাভাবে আমাদের জীবনের সঙ্গে জুড়ে আছে। শিশুর লাল, নীল ব্লক আলাদা করা একটি প্যাটার্ন। লালগুলো একদিকে যাবে, নীলগুলো ওইদিকে যাবে। সে গণনা করতে শিখে একটি সংখ্যা প্যাটার্ন। আবার ৫ এর গুণিতকগুলোর শেষে ০ এবং ৫ থাকে। এইটিও একটি প্যাটার্ন। আ সংখ্যা প্যাটার্ন চিনতে পারা গাণিতিক সমস্যা সমাধানের দক্ষতা অর্জনের গুরুত্বপূর্ণ অংশ। আবার আমরা পোশাকে নানা রকম নকশা এবং বিভিন্ন রকম কারুকার্য নকশা কিন্তু আমরা দেখতে পাই। তাই না? তো এই যে বিষয়গুলো বলা আছে আমরা কিন্তু গত ভিডিওটাতে ১ম যে ভিডিও লেকচারটা তোমাদেরকে প্রোভাইড করেছিলাম, ওইখানে কিন্তু আমরা সুন্দর করে বিস্তারিত কিন্তু সবকিছু তুলে ধরেছিলাম। এখন দেখো আ এখানে আরেকটু প্যাটার্ন নিয়ে দেখো কি বলতে যাচ্ছে। এখানে বলছে যে ৫ এর গুণিতকগুলোর শেষে ৫ এবং ০ থাকে। আমরা কি জানি? ৫ এর নাম তো আমরা জানি না। ৫ একে ৫, ৫ দুগুণে ১০, ৩ ৫ ১৫, ৪ ৫ কত হয়? এটা কিন্তু ১৫ ঠিক আছে? আচ্ছা ৪ ৫ ২০, ৫ ৫ ২৫, ৫ ছক ৩০ দেখো তো এই সবই কিন্তু ৫ এর গুণিতক। গুণিতক বলতে কি আমরা জানি না? গুণিতক মানে হচ্ছে নামতা, তাই না? তো এই যে ৫ এর গুণিতকে সবগুলোর শেষে কি আছে? সবগুলোর শেষে কিন্তু ৫ আছে এবং ০ আছে, তাই না? তো এইটা একটা প্যাটার্ন। সবগুলার শেষে তোমার ৫ আছে হয়তো ৫ নয়তো ০ কোনো একটা আছে। তাই না? এইটা একটা প্যাটার্ন। আরেকটা প্যাটার্ন তোমাদেরকে আমি দেখাই। আমি ছোটবেলায় এই প্যাটার্নটাকে আ লক্ষ্য করেছিলাম, আবিষ্কার করেছিলাম। তখন অনেক ছোট ছিলাম। তো সেটা হচ্ছে ৯ এর ঘরের নামতা ৯ কে ৯, ৯ দুগুণে ১৮ সরি ১৮ ৩ নাম ২৭, ৪ নাম কত হয়? জানো ৪ নাম কত? হ্যাঁ, ৪ নাম ৩৬, ৫ নাম কত হয় জানো? ৫ নাম হচ্ছে ৪৫, ৬ নাম ৫৪ তো এখানে তুমি দেখো, এখানে কিন্তু একটা প্যাটার্ন তুমি লক্ষ্য করবে। চলো আমরা দেখাচ্ছি। কি প্যাটার্নটা তুমি এখানে লক্ষ্য করো। তো ৬ নাম ৫৪, ৭ নাম কত হয় জানো? ৬৩, ৮ নাম কত হয় জানো? ৮ নাম হচ্ছে ৭২, ৯ নাম ৮১, ৯ ১০ কে ৯০ এই যে এইটা তোমরা দেখলে, ঠিক আছে? এটা ৯ এর ঘরের নামতা। এই যে ৯ এর ঘরের নামতা, এখানে কিন্তু একটা প্যাটার্ন আছে। কি প্যাটার্ন আছে জানো? ম তোমরা একটু বোঝার চেষ্টা করো তো এখানে কি প্যাটার্নটা আছে? আচ্ছা ঠিক আছে আমি বলি। এখানে দেখো, এখানে ৯, ৮, ৭, ৬, ৫, ৪, ৩, ২, ১, ০ তাই না? ৯ এর থেকে শুরু করে নিচের দিকে কমতে যাচ্ছে, তাই না? এক করে কমতে ০ পর্যন্ত যায়। আবার দেখো এখানে নিচে ৯ এর থেকে ৯, ৮, ৭, ৬, ৫, ৪, ৩, ২, ১ তাই না? ০ তো এখানেও দেখো নিচ থেকে উপরের দিকে করে কমতে যাচ্ছে। তাহলে কি চমৎকার একটা প্যাটার্ন না? তুমি আজকে ৯ ঘরের নামতাটা লিখবা। লিখে দেখবা যে পাশে উপরে একেবারে ঠিক আছে? উপরে ডান দিক থেকে দেখবা যে ৯, ৮, ৭, ৬, ৫, ৪, ৩, ২, ১, ০ আছে। আবার নিচের দিক থেকে দেখবা উপরের দিকে ৯, ৮, ৭, ৬, ৫, ৪, ৩, ২, ১, ০ আছে। বুঝতে পারলে? এখানে কিন্তু একটা প্যাটার্ন আছে। তো এই যে প্যাটার্নগুলা, এগুলা তুমি যদি গণিতের ভিতরে প্যাটার্নটা আবিষ্কার করতে পারো, তাহলে কিন্তু গণিত তোমার জন্য অনেক সহজ হয়ে যাবে। শুধু গণিত না, বরং তুমি প্রাকৃতির ভেতরে প্যাটার্নটা লক্ষ্য করার চেষ্টা করবা কিংবা যাই দেখবা না কেন, সবকিছুর ভেতরে একটা প্যাটার্ন খোঁজার চেষ্টা করবা। তুমি যদি প্যাটার্ন খুঁজতে পারো, তাহলে কিন্তু তুমি অনেক কিছু বুঝে যাবা। তোমার মেমোরিটা অনেক শার্প হবে। তোমার চিন্তাভাবনা অনেক স্ট্রং হবে। বুঝতে পারছো? তো চলো আমরা প্যাটার্নের ভিতরে যাই। এখানে দেখো, এখানে একটা টাইলসের নকশা দেওয়া আছে। এখানে ১ম চিত্রে, ঠিক আছে? এখানে টাইলসের একটা তোমার নকশা দেওয়া আছে। এখানে দেখো ২ টা ২ টা কি আছে? এখানে আড়াআড়ি আছে ২ টা, তাই না? আবার ২ টা লম্বালম্বি। ২ টা আড়াআড়ি, ২ টা লম্বালম্বি, তাই না? এবার যেখানে আড়াআড়ি আছে তার নিচে লম্বালম্বি, তার নিচে আড়াআড়ি, তার নিচে লম্বালম্বি। তার পাশে আড়াআড়ি, তার পাশে লম্বালম্বি, তার পাশে আড়াআড়ি, ঠিক আছে? তার মানে এই যে প্যাটার্নের মাধ্যমে একটা ডিজাইন কিন্তু ক্রিয়েট হয়ে গেল। আমরা কি ১ম লেকচারটাতে দেখছিলাম না? প্যাটার্ন মানে কি ডিজাইন, তাই না? এটা আমরা বলছিলাম না? তো এই প্যাটার্নের সাহায্যে কি করা হয়? এই ডিজাইনগুলা করা হয়।
তাহলে বোঝা গেছে প্যাটার্ন জিনিসটা কি? প্যাটার্ন জিনিসটা হলো এই দেখো পর্যায়ক্রমিকভাবে আবর্তিত হচ্ছে। ১ম এ আড়াআড়ি, তারপর লম্বালম্বি, তারপর আবার আড়াআড়ি, তারপর আবার লম্বালম্বি। এই যে এর ভিতরে একটা নিয়ম আছে। নিয়মটা কি? নিয়মটা হচ্ছে যে পাশাপাশি কোনো কোনোটাই কি থাকতে পারবে না, লম্বালম্বি থাকতে পারবে না বা পাশাপাশি আড়াআড়ি থাকতে পারবে না। দেখো তো এই যে এই ২ টা পাশাপাশি আছে। এই ২ টা কি ২ টাই কি লম্বালম্বি? না তো। একটা আড়াআড়ি, একটা লম্বালম্বি। তাই না? এই ২ টা পাশাপাশি আছে। এই ২ টা কি লম্বালম্বি? ২ টাই কি আড়াআড়ি? না তো। একটা লম্বালম্বি, একটা আড়াআড়ি। বোঝা গেছে? এখানে নিয়মটা হচ্ছে পাশাপাশি ২ টা লম্বালম্বি বা আড়াআড়ি থাকতে পারবে না। তো তুমি বুঝতে পারছো নিয়মটা কি? এইটা হচ্ছে এই প্যাটার্নটার ক্ষেত্রে নিয়ম। চলো আমরা ২ নম্বর চিত্রে আমরা প্যাটার্নটা খুঁজে বের করার চেষ্টা করি যে এখানে আসলে মিল কোথায়? এখানে আসলে প্যাটার্নটার যে মর্যাদা সেইটা আসলে কি? চলো আমরা দেখি। এখানে দেখো ১ম এ হচ্ছে আ ১ আছে, তাই না? তারপরে আবার ২ টা ১। কিন্তু কিন্তু এই পাশে দেখো সবগুলোই তোমার একেবারে যে কর্নারে যেগুলো আছে সবগুলোই কিন্তু ১। হ্যাঁ, কর্নারে ১ আছে এটা ঠিক আছে। কিন্তু এইবার দেখো এই যে এই ২ টা ১ আছে, তাই না? এই ২ টা ১ মিলে কি হয়? ২ দেখো নিচে ২ আছে। এবার দেখো এই ১ আর এই ২ মিলে কত হয়? ৩ এই দেখো নিচে ৩ আছে। এবার দেখো এই ১ আর এই ২ মিলে কত হয়? ৩ এই দেখো নিচে ৩ আছে। কি প্যাটার্নটা বুঝতে পারছো? এবার দেখো এখানে ১ আর ৩ কত হয়? ৪ এই দেখো নিচে ৪ আছে। এবার বলো ৩ আর ৩ কত হয়? এই যে ৬ নিচে ৬ আছে। এখানে ৩ আর ১ কত হয়? ৪ এই দেখো নিচে ৪ আছে। কি মজার না? হ্যাঁ, এটা খুবই মজার, খুবই মজার। তো এখানে তুমি কি বুঝলে আসলে? বুঝলে যে আ যে ঘরের যে মানটা সেটা কি উপরের ২ টা ২ টার যোগফলের সমান, তাই না? দেখো সবগুলো কিন্তু উপরের ২ টার যোগফলের সমান। তাহলে এটা কিন্তু তুমিও বানাতে পারো। কিভাবে বানাতে পারো? এমন একটা আ আঁকাবা, আঁকানোর পরে চারদিকে বা চারদিকে বলছি কর্নারে একেবারে শেষ প্রান্তে কি 1 রাখবা এবং আস্তে, আস্তে করে উপরের থেকে যখন আসবা তখন ২ টা মিলে যে সংখ্যাটা হবে যোগ করে সেটা নিচে লিখবা। এই যে ২ টা মিলে যে সংখ্যাটা হবে নিচে সেটা লিখবা। ঠিক আছে? বোঝা গেছে? এই হচ্ছে একটা প্যাটার্ন। কি প্যাটার্নটা খুব মজার না? এইবার দেখো এখানে একটু লক্ষ্য করো। এখানে একটা সংখ্যা তুমি কিন্তু দেখতে পাচ্ছ। এখানেও একটা প্যাটার্ন বিদ্যমান। এখানে কি প্যাটার্নটা বিদ্যমান বলো তো? এখানে ১ এর পরে ৪, তারপরে ৭, তারপরে ১০, তারপরে ১৩। দেখো প্রত্যেকটাতে কি ৩ করে বাড়ছে না? দেখো তো প্রত্যেকটাকে কিন্তু ৩ করে বাড়ছে। এই যে তুমি এই পার্থক্যটা খুঁজে বের করে ফেললে। তাই না? তার মানে তুমি প্যাটার্নটা প্যাটার্নটা খুঁজে পেয়ে গেলে। এখানে প্যাটার্নটা কি খুঁজে পেয়ে গেলে? প্যাটার্ন মানে হচ্ছে নিয়ম। তো এখানে কোন নিয়মটা তুমি খুঁজে পেলে বলো তো? যে প্রত্যেকটার সাথে ৩ যোগ করে পরেরটা হচ্ছে, তাই না? তার মানে ৩ করে বৃদ্ধি পাচ্ছে। এটাও কিন্তু আমরা বলতে পারি। তাহলে দেখো ১ এর থেকে ৩ বেশি ৪, ৪ এর থেকে ৩ বেশি ৭, ৭ এর থেকে ৩ বেশি ১০, ১০ এর থেকে ৩ বেশি ১৩, আবার ১৩ এর থেকে ৩ বেশি কত হয়? বলো তো? কত হয়? ১৩ এর থেকে ৩ বেশি বলতে পারবা? হ্যাঁ, অবশ্যই বলতে পারবা। ১৩ এর থেকে ৩ বেশি হচ্ছে ১৬। তারপরে আরও ৩ বেশি কত হয়? আরও ৩ বেশি হয় হচ্ছে ১৯। ঠিক আছে? এইভাবে কিন্তু তুমি যেকোনো প্যাটার্নটা দেখে ভালোভাবে লক্ষ্য করে বুঝে কোন প্যাটার্ন ওখানে আছে সেই প্যাটার্নটা লক্ষ্য করবা। প্যাটার্ন মানে কি? প্যাটার্ন মানে হচ্ছে নিয়ম। অর্থাৎ কোন নিয়মে আছে সেটা তুমি সেখানে লক্ষ্য করবা। বোঝা গেছে? এইবার দেখো, এখানে দেখো। তো তোমাদের ভিতরে একজন কিন্তু জিজ্ঞাসা করছিলে যে এটা বুঝতে পারোনি। দেখো ২, ২, ৪ ঠিক আছে? ২ গুণ করে হচ্ছে। ২ কে ২ দিয়ে গুণ করলে কত হয়? ৪, ৪ কে ২ দিয়ে গুণ করলে কত হয়? ৮, ৮ কে ২ দিয়ে গুণ করলে কত হয়? ১৬, ১৬ কে ২ দিয়ে গুণ করলে কত হয়? ৩২, ৩২ কে ২ দিয়ে গুণ করলে কত হয়? বলো তো? ৬৪, রাইট? তাহলে দেখো প্রত্যেকটা কিন্তু দ্বিগুণ করে হচ্ছে। তার মানে আ আগেরটার দ্বিগুণ হবে পরেরটা, তাই না? এখানে তোমার যদি একটা বক্স দেওয়া থাকে, খালি ঘর দেওয়া থাকে এবং যদি বলে যে এখানে কি হবে? তাহলে কি আমরা প্যাটার্ন এ কি বুঝলাম? প্যাটার্নের নিয়মটা বুঝলাম, তাই না? এখানে নিয়মটা কি? নিয়মটা হচ্ছে 2x করে বাড়ছে মানে দ্বিগুণ করে বাড়ছে। তাহলে আগেরটার দ্বিগুণ হবে পরেরটা। তার মানে এই যে এইটা যেটা হবে সেটা কি? এটার দ্বিগুণ, তাই না? ৬৪ দ্বিগুণ কত হয়? বলো তো? ৬৪ দ্বিগুণ কত হয়? ১২৮। তার মানে প্রত্যেকটা এখানে দ্বিগুণ করে হচ্ছে। তাই পরেরটা যেটা হবে সেটাও কি হবে? দ্বিগুণ হবে। তাহলে বোঝা গেছে? তোমাকে সংখ্যাগুলোর ভেতরে নিয়ম খুঁজে বের করতে হবে। তোমাকে সংখ্যাগুলোর ভেতরে কি বের করতে হবে? প্যাটার্ন খুঁজে বের করতে হবে। প্যাটার্ন মানেই হচ্ছে নিয়ম, নিয়ম মানেই হচ্ছে প্যাটার্ন। চলো, এবার চলো স্বাভাবিক সংখ্যার প্যাটার্ন নিয়ে আমরা আলোচনা করি। এখানে দেখো তো, এখানে মৌলিক সংখ্যা নির্ণয়ের কিছু কৌশল দেখাইছে। এখন চলো আমরা মৌলিক সংখ্যা কিভাবে নির্ণয় করতে হয় বুঝি। এখানে দেখো প্রত্যেক এই যে বর্গকার একটা বক্স আছে, বড় বক্স, তাই না? এখান থেকে এইদিকে হচ্ছে ১০ টা মানে ১০ টা ১০ টা করে আছে। বোঝা গেছে? ১০ টা ১০ টা করে এখানে আছে। তো ঠিক আছে, থাকুক ১০ টা করে। এখন যেহেতু এটা মৌলিক সংখ্যা খুঁজে বের করতে বলছে, তোমাকে অবশ্যই জানতে হবে, কি জানতে হবে? যে মৌলিক সংখ্যাটা কি? ঠিক আছে? কোন সংখ্যাকে যদি আ উৎপাদকে বিশ্লেষণ করা হয় বা কোনো সংখ্যাকে যদি উৎপাদক নির্ণয় করা হয় বা গুণনীয়ক যদি বের করা হয় তাহলে কি হয়? তাহলে যদি ১ এবং ওই সংখ্যাটা ছাড়া অন্য কোনো সংখ্যা পাওয়া না যায় তাহলে সেটা মৌলিক সংখ্যা হবে। যেমন মৌলিক সংখ্যা কি? চলো উদাহরণ দেই। আমি যদি তোমার হচ্ছে ১ কে ভাঙি তাহলে কিন্তু এখানে ১ ই পাওয়া যাচ্ছে, তাই না? শুধুমাত্র ১ পাওয়া যাচ্ছে। আর অন্য কোনো গুণনীয়ক পাওয়া যাচ্ছে না কিন্তু। সুতরাং এই যে ১ টা এটা কিন্তু মৌলিক সংখ্যাও না, আবার যৌগিক সংখ্যাও না। তাহলে কি? ২ টা হচ্ছে সবথেকে ছোট মৌলিক সংখ্যা। বুঝতে পারছো? ১ টা কিন্তু মৌলিক সংখ্যা না।
বা যৌগিক সংখ্যাও কিন্তু না। তাহলে ২ টা হচ্ছে সবথেকে ছোট মৌলিক সংখ্যা। কারণ কি? কারণ ২ কে যদি আমরা উৎপাদক করি, ২ এর উৎপাদক কত আমরা জানি? ২ এবং ১। ২ ১ কে ২, তাই না? ২ এবং ১ এই ২ টা। তো আমরা কি জানি মৌলিক সংখ্যা মানে কি? যে সংখ্যার গুণনীয়ক বা যে সংখ্যার উৎপাদক ওই সংখ্যা ১ এবং ওই সংখ্যা ছাড়া অন্য কোনো সংখ্যা পাওয়া যায় না, তাই না? যে সংখ্যার উৎপাদক ১ এবং ওই সংখ্যা ছাড়া আর অন্য কোনো সংখ্যা পাওয়া যায় না, সেটাই কি? সেটাই হচ্ছে মৌলিক সংখ্যা। দেখো ২ কে যদি তুমি ২ এর গুণনীয়ক যদি তুমি বের করো, তাহলে কি হবে? ২ এবং ১ ই পাওয়া যাবে। এইটা ছাড়া তো আর পাওয়া যাবে না। তার মানে ১ এবং ওই সংখ্যাটা ছাড়া আর অন্য কোনো সংখ্যা যেহেতু পাওয়া যাবে না, সেহেতু ২ টা একটা কি সংখ্যা? মৌলিক সংখ্যা। তারপরে ৩ এর ক্ষেত্রে কি? ৩ এর ক্ষেত্রে যদি দেখো তাহলে এখানেও কিন্তু ৩ এবং ১ এই ২ ভাবেই কিন্তু ভাঙতে পারো, তাই না? তার মানে কি ১ এবং সেই সংখ্যা ছাড়া অন্য কোনো সংখ্যা পাওয়া যাচ্ছে? যাচ্ছে না তো। এই কারণে ৩ ও একটা মৌলিক সংখ্যা। কিন্তু ৪ এর ক্ষেত্রে দেখো, তুমি ৪ কে কিন্তু ভাঙতে পারো, তাই না? একটা হয় কি ৪ ১ কে ৪, আরেকটা কি হয়? ২ দুগুণে ৪। আর ভাঙা যায়? আর ভাঙা যায় না কিন্তু। তাহলে ১, ২ এবং ৪। তাহলে কি ৪ এর ক্ষেত্রে তুমি যেটা দেখছো যে আ ১ এবং ওই সংখ্যা ছাড়াও আরো একটা সংখ্যা পাওয়া গেছে। সেই সংখ্যাটা কি? সেটা এখানে ২, ঠিক আছে? আরো একটা সংখ্যা যেহেতু পাওয়া গেছে, সেহেতু এটা কি ৪ কি মৌলিক সংখ্যা হবে? মৌলিক সংখ্যা হবে না। এটা কি হবে? যৌগিক সংখ্যা হবে। মৌলিক সংখ্যা কখন হতো? যখন ১ এবং ওই সংখ্যা ছাড়া অন্য কোনো সংখ্যা পাওয়া যেত না তখন। আর এটা যেহেতু ১ এবং ওই সংখ্যা ছাড়াও ২ পাওয়া গেছে, সেহেতু এটা একটা যৌগিক সংখ্যা। আশা করি মৌলিক যৌগিকের পার্থক্য তুমি বুঝতে পারলে। এইবার দেখো ২ টা মৌলিক মিলে একটা কি হয়? ২ টা মৌলিক গুণ করলে একটা যৌগিক সংখ্যা হয়। ঠিক আছে? বা তুমি যদি কোনো যৌগিক সংখ্যাকে বিশ্লেষণ করো, তুমি যদি কোনো যৌগিক সংখ্যার গুণনীয়ক বা উৎপাদক যদি বের করো, তাহলে কিন্তু ওইখানে সবগুলাই মৌলিক সংখ্যা দেখতে পারবা। ঠিক আছে? গুণনীয়কগুলো কি? মৌলিক সংখ্যা হবে। তো তাহলে তোমার যে গুণনীয়কগুলা সেই সবই হচ্ছে মৌলিক সংখ্যা। তার মানে আমরা বলতে পারি ১ বা একাধিক মৌলিক সংখ্যার গুণফলই কি? যৌগিক সংখ্যা। বলতে পারি না? ১ বা একাধিক মৌলিক সংখ্যার গুণফলই যৌগিক সংখ্যা। এই যে এতটুকু আলোচনা যদি তুমি বুঝতে পারো তাহলে এইটাও তুমি বুঝতে পারবে। ঠিক আছে? ইরাটোস্থেনেসিস। ঠিক আছে? ইরাটোস্থেনেসিস। এই যে ছাঁকনি এটাকে ইরাটোস্থেনেসিস এই ছাঁকনি বলা হয়। চলো এই ছাঁকনিটা এবার তুমি বুঝতে পারবে। চলো দেখা যাক। আ এখানে মৌলিক সংখ্যা কোনগুলো আমরা জানি ১ মৌলিক সংখ্যাও না, যৌগিক সংখ্যাও না। কেন? বলেছি। আর ২ টা হচ্ছে সবথেকে ছোট মৌলিক সংখ্যা। তো মৌলিক সংখ্যা যেগুলো সেগুলোকে তুমি উৎপাদকে বিশ্লেষণ করো আ কিংবা তুমি গুণনীয়ক বের করো। তুমি দেখবা যে ওখানে ১ এবং যেই সংখ্যাটার বের করছো না, ওই সংখ্যা ছাড়া আর অন্য কোনো উৎপাদক বা গুণনীয়ক পাওয়া যাবে না। তো সেইগুলো হবেই কেবল মৌলিক সংখ্যা। বুঝা গেছে? সেইগুলো হবে কেবল মৌলিক সংখ্যা। এখন তোমাকে কি কাটতে হবে? যেইগুলা ২ এর গুণিতক সেইগুলা তোমাকে কাটতে হবে। তার মানে জোড় সংখ্যকগুলা ১ম এ তুমি কেটে নিবে। ঠিক আছে? তারপরে কি? তারপরে ৩ এর গুণিতক যেইগুলা ৩ এর গুণিতকগুলা তুমি কেটে দিবা। যেমন এখানে ৯ ৩ এর গুণিতক, তাই না? যতগুলো ৩ এর গুণিতক আছে সবগুলা কেটে দিবা। তারপর ৫ এর গুণিতক যতগুলো আছে সবগুলো তুমি কেটে দিবা। তারপর কি করবে? ১১ র ৭ এর যতগুলো গুণিতক আছে সবগুলো তুমি কেটে দিবা। কেটে দেওয়ার পরে যেগুলো অবশিষ্ট থাকবে সেইগুলাই হবে মৌলিক সংখ্যা। আশা করি বোঝা গেছে এই পদ্ধতিটার মাধ্যমে কিভাবে মৌলিক সংখ্যা বের করতে হয়। এইবার আমরা পরবর্তী ভিডিওগুলোতে দেখব যে আ সংখ্যা শ্রেণীর নির্ণয়। এটা কিভাবে নির্ণয় করতে হয় সেটা আমরা পরবর্তী ভিডিওগুলোতে দেখব। যেহেতু এটার লেংথ একটু বড় হয়ে যাচ্ছে।